আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি, অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী কলামিস্ট ও লেখক, আপনাদের খুবই পরিচিত জনাব অজয় দাশগুপ্তকে। জনাব অজয় দাশগুপ্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে। জি, অজয় দা, একটা বিষয় নিয়ে আলোচনা শুরুতেই করতে চাই। আমি এত বড় কোনো ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় চলে আসলাম। কারণ আমি দেখেছি আপনার সঙ্গে কথা বলার সময় আমার ধারণা লোকে আমার কথা না আপনার কথা শুনতে চায়। এই যে এই সরাসরি চলে গেলাম। আহ, আপনি এটা লক্ষ্য উভয় করেছেন গত উভয় কয়েকদিন ধরে পাক্ষিক। আমাদের আপনি দেশে এক বলতে ধরনের, দেন, আপনি বলতে দেন এই জন্য শুনতে পায় এবং উভয় পাক্ষিক এটা। আচ্ছা, বলুন। আপনি দেখেছেন কয়েকদিন ধরে আমাদের দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এটা কিন্তু আমারও মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাজনৈতিক ভাবে যে পরিবর্তনই করেন না কেন, যদি সাংস্কৃতিক ভাবে পরিবর্তনটা যদি একসঙ্গে না অগ্রসর হয়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক পরিবর্তনকে ধারণও করা যায় না, টিকিয়েও রাখা যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা। অস্থিরতা কেমন? সবাই যেন সিদ্ধান্ত নিয়ে বসেছে যে আমাদের এই দেশের এই মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মানে দূরে ঠেলে দেওয়ার জন্য এবং বলার জন্য যে এই সংস্কৃতি কোনো প্রয়োজনীয় বিষয় নয়। এবং সেই জন্য বাউল গান যারা গান, তাদেরকে সম্মেলন করতে দেওয়া হবে না, তাদেরকে এগুলি গাইতে দেওয়া হবে না, এই যে একটা বিষয় চলছে। পাশাপাশি আমরা দেখছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে সঙ্গীত শিক্ষক, সঙ্গীত শিক্ষা, এটা নিয়েও যেন একটা বড় ধরনের আপত্তি। তো এই পরিবর্তনটা কি আমাদেরকে আসলে মানে সামনের দিকে নিয়ে নিয়ে যাবে সারা বিশ্বের প্রেক্ষিতে? আমি প্রথমে আপনাকে একটা কথা বলি। আলাউদ্দিন খাঁর একটা কথা আছে, অথবা বিসমিল্লাহ খাঁর কথাটা, যে তুমি যদি এইসব মানুষদের গান শিখিয়ে দাও, সুর শিখিয়ে দাও, যাদের কথা বলা হচ্ছে, যারা ক্ষমতায় যারা যুদ্ধ করে তাদের কথা, তাহলে তারা আর যুদ্ধ করবে না। সুর এবং সঙ্গীতের এইরকম একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থাকে। তো মূল কথাটায় ফিরে আসি। আপনার বাংলাদেশে বাউলদের গান নিষিদ্ধ করা, তাদেরকে অত্যাচার করা, গ্রেপ্তার করা, নানা ধরনের হুমকি ধামকি, এবং এটা কিন্তু নয়। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও লালন ফকিরের এই গানের উপর হাত আছে। কিন্তু তখন বিষয়টা, যেহেতু সরকার পক্ষ চাইতো না বলে আমরা ধরেছিলাম, বিষয়টা নিয়ন্ত্রিত ছিল। এখন বিষয়টা নিয়ন্ত্রণে চলে আসে। আপনাকে এক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই গতকালকেও খবরে দেখেছেন যে পাকিস্তানি গায়ক আতিফ আবারও আসছেন। বিখ্যাত গায়ক, হ্যাঁ, এবং আপনার তরুণ তরুণীদের হৃদয় জয় করা। আমার প্রশ্ন হচ্ছে, আতিফ আসলাম কেন আসবেন না? অবশ্যই আসবেন। সংস্কৃতির তো দেয়াল নেই, যে দেশ সে দেশ থেকে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আতিফ আসলামের ওখানে তো আপনারা ঝামেলা করছেন না। আতিফ আসলাম গুলো গান, আতিফ আসলামেরটাও তো সুর। আপনি সেখানে কিন্তু ঝামেলা করছেন না। আপনি ঝামেলা করছেন লালন, হাসন, শাহ আব্দুল করিম, বাউলদের আপনি ভয় পাচ্ছেন। বাউলদের আপনি কেন ভয় পাচ্ছেন আমি পরিষ্কার করে বলি। কারণ হচ্ছে বাঙালির আত্মা। আপনি মন সামলাতে পারেন, আত্মাকে ভয় পান। আত্মাকে আপনি ভয় পান কেন? আত্মা মনের চাইতে শক্তিশালী। এই গান যখন দেহতত্ত্বের গান গায়, আমি খুব বিনয়ের সঙ্গে আপনাকে বলছি, যে যে কোনো পালা দুটো পক্ষ থাকে। ধরেন যে, আমি বললি ধরেন নিয়ে গান হচ্ছে, একটা রামের পক্ষে যাবে, রামের বিরুদ্ধে যাবে, শেষে এসে আর একটা গায়। তার মানে কি, প্রশ্নোত্তরের ভেতর দিয়ে তারা ওই সত্যটাকে প্রতিষ্ঠা, একজন ভিলেন হয়, একজন নায়ক হয়। এই এই তর্কগুলো মানতে চাচ্ছে না। এবং আমরা যে কথা বলছি, ধরেন, আমি তো এটা বহু জায়গায় বলেছি আমি, যে লালন কেন মহান দার্শনিক। মাঝে মাঝে উনি রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়া দার্শনিক, যিনি প্রশ্ন করেন, হয় মুসলমান নারীর তরে কি হয় বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি এটা সহ্য করতে পারছেন না। এই যে আলো, তীব্র আলো যখন পড়ছে, যেই আলো পড়ছে, দুটো প্রাণী কিন্তু আর সহ্য করতে পারছে না, পেঁচা আর বাদুড়।
এই পেঁচার বাদুড়রা যে উৎপাতগুলো শুরু করেছে, এই উৎপাত থেকে বেরোবার পথ আমাদের সংস্কৃতিকে রুদ্ধ করে দিয়েছে আগে, মোসাহেবির কাছে বিক্রি হয়ে, দোলপনা বিক্রি হয়ে, এবং যা নয় তা সত্য বলে, যা নয় তা নিয়ে গান রচনা করে। মনে হয় সংসদে কি নিয়ে গান হতো, আজকে সেই ভদ্র মহিলার টিকিও পাওয়া যাচ্ছে না। মমতাজের কথা বলছি আমি, কি অসাধারণ কণ্ঠ ছিল কিন্তু। মানে যে বিষয়ে গান আমি দূরে চাই না, বাউলদের উপর এই যে অত্যাচার, এটা কিন্তু সংস্কৃতির উপর যে আক্রমণ, তার একটা ধারাবাহিকতা, এবং তারা শক্তিশালী আছে, কারণ এরা জানে এটা নিশ্চিহ্ন করতে পারলে বুক হৃদয় খুব লেনে রাখা যাবে। সহজ মাসুদ ভাই, আমাদের দেশের নদীর কীর্তন, যে পোলাটা জিজ্ঞেস করছে তারে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায়, ব্রহ্মপুত্রের তীরে, তো ব্রহ্মপুত্র তো ব্রহ্মের ছেলে, নদীর নাম ব্রহ্মপুত্র, নদীর নামই কর্ণফুলী, নদীর নামই কীর্তন খোলা, নদীর নামই গঙ্গা, পাখির নামই আপনার ফিঙ্গি, পাখির না নামই না, কোয়েল। আমি তুমি আমি জানো আমি আপনাকে বলছি এই নামগুলি প্লিজ বললেন না, বললে পরে না এটা হলো ওই যে পাগলকে নৌকা ডুবানোর কথা মনে করা যাওয়ার মতো হতে পারে, কিন্তু বলতে পারে পরিবর্তন হ্যাঁ তাই হবে। তো খেয়াল করিনি, অতএব সব চেঞ্জ করবো। এখন আমরা কোন, মানে আমি একটা জিনিস বুঝতেই পারছি না, প্রশ্নকে ভয় কেন? যারা আমাদের যে সমস্ত ধর্ম আছে আমাদের দেশে এবং এদের যারা প্রবর্তক এই ধর্মগুলি, তাহলে তো প্রশ্নকে ভয় পাওয়ার কথা না। প্রশ্ন, একজন লোক প্রশ্ন করতেই পারে, প্রশ্নকে ভয় কেন? আমি এই প্রশ্ন তো মানুষকে সামনের দিকে অগ্রসর করে, আর এখন আপনি এখন ধরুন নদীর নাম মনে করে জি, দিচ্ছেন। ধরেন আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, অবশ্যই থাকতে হবে আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কেন এই যে প্রশ্নকে ভয় কেন? প্রশ্নকে ভয় পাবে তো ভিত্তিহীন, তাই না? এবং আপনি একটা জিনিস করেন, আপনি যে বিশ্বাসটা ধারণ করে আছেন, পৃথিবীতে এই যে 600 কোটি মানুষ, তার মধ্যে যদি 200 কোটি মানুষও ঈশ্বর বিশ্বাস করে, তারা কেউ ঈশ্বর দেখে নেই কিন্তু। এইটা হচ্ছে অদৃশ্যের শক্তি। অদৃশ্যের যে শক্তি, সেটা দৃশ্য শক্তির চাইতে অনেক বেশি শক্তিশালী। এই জায়গাটা ভুলে যাচ্ছে। এবং আমি মনে করি, আমি যদিও এই কথাটা বলতে চাই না, আপনি যেমন একটা ভালো বললেন যে নামগুলি মনে করাইলে নামগুলি পরিবর্তনের প্রসঙ্গ উঠবে, এই জায়গাটাও আমি মনে করা চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এই যে কিছু ধর্ম ব্যবসায়ী হাতে আমাদের জনসাধারণকে ছেড়ে দেওয়া হয়েছে এই ডিজিটাল যুগে, যাদের কোনো ধারণা নাই বিজ্ঞান, যাদের কোনো ধারণা নাই ভূত, যাদের কোনো ধারণা নেই সমাজ, যা তা বলে বেড়াচ্ছে, এইটা তো করছে না। এই এই প্রভোকেশন গুলো, এই উস্কানি গুলো, এই গানের এই যে আক্রমণ, এটার পেছনে দায়ী। কারণ একটা 14-15 বছরের ছেলে, ধরেন যে আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি আমার মায়ের সাথে ছেলেবেলায় কীর্তনে চলে যেতাম রাতে, মা তখন দেখতো আমি ঘুরতাম, বন্ধু বান্ধবের সাথে বিড়ি সিগারেট খেতাম, একটু একটু কিন্তু প্রভাব তো বিস্তার করেছে। ওইখানে যদি আমি অনবরত শুনতাম কথা, হয়তো আমিও একজন উস্কানি দাতা কিংবা একজন সাম্প্রদায়িক মানুষ হিসাবে আবির্ভূত হতে পারতাম। এই জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটার উপর একটা থাকতে হবে। আমি বলছি না যে তাদের নিয়ন্ত্রিত করার নামে বন্ধ করে, আমার যে মহান বিষয়, আমার যে মহান ঈশ্বর, আমার যে মহান আল্লাহ, মহান পুত্রতা, তাকে ক্ষুণ্ণ করার মতো কথা আমি কেন বলতো? এবং আমার আমার যেটা মনে হয়, ধরেন এই সঙ্গীতের ব্যাপারে, এই যে আপনি বললেন না, অন্ধ যারা তারাই ভয় পাচ্ছে। জীবনানন্দ দাশের একটা কবিতার দুটো লাইন উদ্ধৃত করাতে পারছি না, মানে পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। কারা? যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা, এরা এদের হাতে পড়েছে, এই জন্য আজকে এই অবস্থা। আর আরেকটা জিনিস আমি এটাও বুঝতে পারছি না, কিন্তু স্কুলে মানে সঙ্গীত শিক্ষাকে বন্ধ করতে হবে কেন? স্কুলে কি সঙ্গীত শিক্ষার প্রয়োজন নাই আসলে কোনো? কেন প্রয়োজন থাকবে না? স্কুলে যদি না হয়, সে জাতীয় সঙ্গীত গাইবে কি করে? আপনি দেখুন, আমরা যখন বড় হচ্ছি তখন আমরা কি দেখেছি, স্কুলে ইয়ারলি একটা ফাংশন হতো, মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, নজরুলের গান, রবীন্দ্রনাথের মেঘের কোলে রোদ হেসেছে, এগুলো তো নির্দোষ নির্মল আনন্দের একটা গান। এবং এই যে সঙ্গীত বন্ধ করা, এটা কিন্তু একটা তালেবানি প্রক্রিয়া, এটা কিন্তু একটা অসম্ভব সাম্প্রদায়িক প্রক্রিয়া। যেটা দেখুন, আপনি যদি খুলে গেছে, আপনি মধ্যপ্রাচ্যে দেখেন তারা গান শুনছে, কিন্তু বিয়ের গান হয়, তাদের জমায়েতে গান হয়, তাদের পুরুষরা নেচে গান দেয়,
গান পৃথিবীর সর্বত্র আছে। গান আপনি প্রকৃতির সাথে গানের সম্পর্ক, আমি যে কথাটা আগে বলছিলাম, পাখির শীষ আপনি সামলাতে পারেন না, ওইটাও গান। নদীর ধ্বনি, নিস্তরঙ্গ নদীর যে ধ্বনি, যখন সবাই ঘুমিয়ে, আপনি গান থামাবেন কি করে? মানুষের গান পারেন না। এবং স্কুলে যে গান থামানোর প্রক্রিয়া, এটি হচ্ছে আমাদের সমাজ এবং মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। এখানে আবার একটা গল্প বলতে ইচ্ছে করছে। আপনি জানেন যে রাজা হুসাইন শাহ আমাদের আমাদের সুলতান ছিলেন, তার আমলে শিল্প সংস্কৃতি সবকিছু ফ্লারিশ করেছিল বাংলায়। এবং হুসাইন শাহ চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন সেখানে। হুসাইন শাহকে আপনার ময়ূর পুচ্ছ দিয়ে বাতাস করা হচ্ছিল, খেয়াল করেন। এইটা না মহাপ্রভু অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কারণ কি তার মধ্যে কৃষ্ণ ভাবের উদয় হয়েছিল, যে কৃষ্ণকে এরকম ইয়ে করে। এখন দেখেন দুইটা বিপরীত ধর্মের মানুষ গান বাজরে, একজন গেছেন রাজার দর্শনে আর রাজা বসে আছেন সিংহাসনে, দুই ধর্মের মানুষ, কিন্তু তারা পরস্পরকে শ্রদ্ধা। একজন তার নিজের ধর্মের আবহে মূর্ছা গিয়ে আবার রাজার কল্যাণে আবার জীবন ফিরে পেয়ে এসেছেন, মানে রাজা তাকে শুশ্রূষা করেছেন। এই তো আমাদের সম্প্রীতি, এইটাই তো ছিল। সেখানে সঙ্গীতের সাথে এই বিরোধিতা তো আমি কোনো কারণ দেখি না। আপনি এটাকে 100% আপনার কবজায় নিতে না চান। এখন 100% কারণে মাথায় একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই ইদানিং যে তর্কটা উঠেছে, এটা আমার কাছে খুব গরম মনে হয়েছে। আসলে তো নোবেলটা 50-50 ছিল, 50 গ্রামীণ ব্যাংক, 50 ক্ষুদ্র ঋণ। এখন আপনি যদি ক্ষুদ্র ঋণ কেমনে সেটা বুঝতে না পারেন, তসলিমা কিভাবে আউট হয় সেটা বুঝতে না পারেন, এবং 100% কি করে নোবেল লরিয়েটের কাছে না যায় বুঝতে না পারেন, তাহলে আপনি আর উনারে রেসপেক্ট করবেন কি করে? আপনাকে এটা বুঝতে হবে যে 100% মানে 100%, এইখানে কোনো 50-50 নাই। এবং তসলিমা, আমাদের তসলিমা বেগম নোবেল জয়ী, পীরগঞ্জের একটি গ্রামে নাকি অত্যন্ত জরাজীর্ণ জীবন যাচ্ছে। না বিগত সরকার তার কথা বলেছে, না এখন যারা তারা কথা আছে। এই হচ্ছে আমাদের দেশের পরিণতি। কিন্তু এই 100% না বুঝলে ক্ষুদ্র ঋণ বুঝবেন না, ক্ষুদ্র ঋণ বুঝলে বন্দর বুঝবেন না, বন্দর না বুঝলে বান্দরও বুঝবেন না। হ্যাঁ, বন্ধন নিয়ে আলোচনা তুললেন আপনি। বন্ধনগুলো তো আমি দিয়ে দিচ্ছি। এই বন্ধন নাকি আমরা চালানোর উপযুক্ত না, আমরা নাকি সব চোর চোরটা, এবং বিদেশ থেকে নিয়ে আসা হবে, তারা বন্ধন করবে। কিন্তু আনুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রশ্নটা হলো, তাহলে কি আমরা যারা চোর চোরটা ছিলাম আমাদেরকে কি ঠিক করতে হবে না? আবার আপনি যাকে নিয়ে আসছেন, তাকে আপনি কি শর্তে নিয়ে আসছেন, কোন মানে মানে ইয়ের মাধ্যমে, মানে কোন নিয়মের মাধ্যমে নিয়ে এসেছেন, ওটা আনলে আমাদের কিভাবে কি লাভ হবে, এই জিনিসটা নাকি আমাদের জানারও অধিকার নাই। এটা কিরকম ব্যাপার, এটা বুঝতে পারলাম না। আসলে জানেন তো বোধহয় শ্রীলঙ্কার কি ধরনের বিপদ হয়েছিল। হামানটোটা বন্দর এগুলো সব চীনকে দিল না? জি। হ্যাঁ, কিছু কিছু পরে ভারত হাতে পায়ে ধরে এ রোদ ধরে নিজেরা টাকা দিয়ে ছাড়াইছে, কিন্তু আসলটা ছাড়াইতে পারে না, কারণ এটা তো পারবো না। এখন আমি সোজা কথায় আসি, আপনি প্রথমে বললেন আমরা চার পার, তো এতদিন ভূতে এই যে এত বছর ধরে এই বন্দরটা বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে উৎপত্তি হয়নি। আমাদের চট্টগ্রাম মতো ইতিহাসের একটা বন্দর, এবং এই বন্দর আসছে বিদেশি তো পৃথিবীতে নাই, সবাই এসছে। যেখানে দুয়ারা দেখবেন, আরমানি টোলা, গির্জা দেখবেন, কারণ সবাই ছিল, ফিরিঙ্গি বাজার দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তখনই চালাবে, এখন চালাতে পারবে না কেন? আপনি এই কথা বলছেন না যে আপনার সাথে যে চুক্তিটা হয়েছিল বা যে শর্তে আপনাকে আনা হয়েছে আপনি সেই শর্তটা পূরণ করেছেন। কারণ আজকে এসে আপনি ডিজিটালাইজেশন, আপনাকে ডিজিটালাইজেশন করবার জন্য তো হাতে ধরে কাউকে আনতে হয়। ওদের 2 জন এক্সপার্ট আসলেই এনাফ, ওদের 10 জন এক্সপার্ট আসলেই এনাফ। পুরোটা দিয়ে দিচ্ছেন কেন আপনি? পুরোটা দিয়ে দেওয়ার পেছনে যে রহস্য, সেই রহস্য উন্নত না হওয়ার জন্যই বলছে এই কারণে এটা বলা যাবে না, এই কারণে এটা বলা যাবে না। এবং আমি আপনাকে প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের কি সেই আইনগত ভিত্তি আছে যেটা তারেক ঠিক রহমান ঠিক তুলেছে এই বলে আপনি প্রশ্নটা কিন্তু বলছিলেন? ঠিক এই প্রশ্নটা কিন্তু গতকালকে আমি দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব করেছেন। উনি বলেছেন যে জি, এই ধরনের কাজ করার কোনো এখতিয়ারই তো আপনাদের নাই, আপনাদের দায়িত্ব হলো ডে টু ডে কাজগুলো করার। আপনি একটা মানে এক্স্যাক্টলি, অল্প দিনের সরকার, আপনি 30 বছরের জন্য কিভাবে একটা ইজারা দিচ্ছেন, লিজ দিচ্ছেন? 30 বছর তো লম্বা একদম। সময়, তাই না?
আপনার তো মনে হয় না পঁচিশে একবার দিয়ে 200 বছর আর তাড়ানো যায়নি, 200 বছর। এবং আপনার এটা যে কত বছরের জন্য আছে, এটা সুদূর প্রসারী প্রভাব। আমি খুব দূরে যেতে চাই না আপনার, আমাদের, আমি চাই না যে ওদের অর্থনৈতিক সমৃদ্ধি একটা বিষয়, সামাজিক সমৃদ্ধি একটা বিষয়, এবং সামাজিক পবিত্রতা আরেকটি বিষয়। যে কলোনিয়ালিজম, এই যে এখানে একটা আন্তর্জাতিকতা আর বিশ্বায়ন, দারুণ দিন আমি শুনলাম জায়গায় এই ব্যাখ্যাটা, যে আন্তর্জাতিকতা হচ্ছে আপনার সাথে বিনিময়, আপনিও আছেন আমিও আছি। বিশ্বায়ন, নো, তুমি আমার কথা মতো চলবা, আমি এটা দখলে নিলাম, আমি এটা লিজ নিলাম, আমি যা বলি তাই হবে। তো আমরা যদি সেই বিষয়ে নাই এখানে, তাহলে আপনাকে আমি একটা মানে ভালো লাগে আমাদের নূর মোহাম্মদ কোথায়, আমাদের মুজাহিদুল ইসলাম সেলিম কোথায়, আমাদের সুজনের বদি এরা কোথায়, কোথায় সুলতানা কামাল? আমার গল্প বলি মাসুদ ভাই, খুব অল্প অল্প সময় নিয়ে, যে এক লোক লন্ঠন হাতে রেল লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে, ভালো একটা হ্যারিকেন হাতে। তো আপনার এক লোক দেখে বলে, কালু তুই কই যাস? কয় আমি আর এই জীবন রাখুম না, আমি জীবন যাচ্ছি। কচোর কয় হ্যাঁ। কয় কেমনে জীবন দিবি? কয় রেলগাড়ির তলায়। কয় আচ্ছা ভালো, এর মধ্যে এরকম একটা হ্যারিকেন নিছস করে। আমি কি সামরাই আমায় ফেলে, বুঝছেন? এরা জান দিতে রাজি, কিন্তু লন্ডন নিয়ে বেরিয়ে যে কাউকে দেখা যাচ্ছে কিনা, এনসিপি আসতেছে কিনা, মিলিটারি আসতেছে কিনা, বা আমার আমেরিকা ভাই আসতেছে কিনা। সব বড় কথা হচ্ছে, যদি সত্যের খাতিরে সত্য বলতে হয়, এদের ওই অবস্থান বাংলাদেশে তারা যাই বলুক না কেন, আমাদের মতো সব পুঁজিবাদী দেশে, আমরা তো ভাই পাপী মানুষ, পুঁজিবাদী দেশে চলে এসেছি। আমরা বামপন্থার জন্য লড়াইও করিনি, আপনারা বামপন্থা লড়াই করে মেয়েকে রেখেছেন ওইখানে, কাজে আমরা নিরাপদ। এবং এই বন্দরের ব্যাপারে তাদের ইস্তদা, এটা আমার কাছে মনে হয়েছে সাইলেন্স ইজ মোর দ্যান ভায়োলেন্স, তাদের করা উচিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আর কি বলবো, আসলে যে কথাগুলো আজকে আলোচনা করলাম, আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে। কারণ কোথাও আমি কিন্তু কোনো আশার কোনো এই দেখছি না, মানে আপনার দৃশ্য দেখছি না, আশার আলো দেখছি না। মানে আমাদের আমার কাছে মনে হয় যে কালচারাল যে উইং গুলো আমাদের আছে, এগুলো যদি আপনি একটা একটা করে ধ্বংস করে দিই আমরা, আমাদের অর্থনৈতিক যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি আমরা ক্রিপল করে দেই, তাহলে কিভাবে দেশ, কিভাবে আমরা এই যে আমাদের নতুন ছেলেরা বলছিল নতুন বন্দোবস্ত তারা আনবে, নতুন বন্দোবস্ত কি এগুলো? মানে খুব মানে আতঙ্কিত বোধ করি। আপনি কি এইটা আমার শেষ প্রশ্ন, একটু জানতে ইচ্ছা করছে আমার, যে 1 বছরের উপর তো হয়ে গেল, 1 বছর 3 মাস হয়ে গেল, আমাদের এই মানে ছাত্ররা যা নাকি মানে আপনার এই হাসিনা সরকারের পতন ঘটালো বলে তারা নিজেরাও দাবি করে, এবং তারা কিন্তু বলেছিল জুলাই যে তারা অভ্যুত্থানের নতুন নায়ক। বন্দোবস্ত চায়। তা আপনি কি মানে নতুন বন্দোবস্ত জিনিসটা বলে তারা কি বুঝিয়েছিল, আপনি কি এতদিনে টের পেয়েছেন যে নতুন বন্দোবস্তটা কি আসলে? একটা জিনিস টের পেয়েছি, একটা জিনিস টের পেয়েছি, তার সমানকে চর মারা, দাড়ি গোঁফ ধরে টানাটানি, জুতোর মালা পরিয়ে দেওয়া, স্কুল শিক্ষককে, স্কুল শিক্ষক আমি নিতে পারিনি, প্রাইমারি স্কুল শিক্ষকের অপমান আমার কাছে মনে হচ্ছে বজ্রাঘাত তুললো, মাথায় বাজ পড়ালো। আরো একটা জিনিস তারা করেছে, যে কি করে অসম্মান করতে হয়, অনেক কষ্টে। মাসুদ ভাই আপনি যখন শেষ দিকে এসে ইমোশনাল করে ফেলেছেন, আমরা অনেক কষ্টে কিন্তু 50 বছরে একটা নৈতিক মূল্য রেখেছিলাম। আর যাই হোক, আমরা আমাদের সিনিয়রদেরকে কখনো অপমান, মতান্তর ঘটতে পারে, মত দ্বৈধতা ঘটতে পারে, মত বিভেদ ঘটতে পারে, তাই এভাবে জুতো দিয়ে পিটিয়ে, গায়ে হাত তুলে, আজকে বাংলাদেশে আমি কারো পক্ষে বলছি না, পুলিশ আমার মায়া হয়, ওরাও মারে, কিন্তু ওদেরকে যে এভাবে মারতে পারে এটা তো আগে আমরা টের পাইনি কখনো। এবং আমি আমি ইয়েকে দেখলাম, ঠিক আছে, ওই যে আহ আব্দুল নূর তুষার, ভালো বলেন উনি, খেপে গেছে, খেপার তো কারণ আছে। এই মেয়েগুলো, আমি সবসময় এটা ভাবি, এদের মানে অভিভাবক নেই যে ছেলে মেয়েগুলোর রাস্তায় এই ধরনের খিস্তি নোংরা গালাগালি, এটা তো আমাদের সাথে যায় না। তো এই 1 থেকে 1.5 বছর আমি শেষ করি, এই 1 থেকে 1.5 বছরে যে স্কেলে অধপতন হয়েছে, সেই স্কেলকে সমান্তরাল করতে গেলে আরো 10 বছর লাগবে। এমনকি আপনারা
পপুলার করে দিচ্ছেন ক্রমাগত, কারণ টের পাচ্ছে যে আগের আমলই ভালো ছিল, বলা শুরু করেছে। তো তাও যদি তাদেরও আপনারা সময় দিতে তাদের বাধ্য হবে সময় নিতে, কারণ খোল নলচে সহ পুরো পাল্টে দিয়েছেন এবং সেটা নেগেটিভ গিয়ারে। কাজে পজিটিভ গিয়ারে আনতে ইট টেক্স টাইম। তো আমি আশাবাদী, আমি শেষ করার আগে আপনাকে শুধু একটা কথা বলবো, আমি আশাবাদী এই কারণে, darkest is the night, the dawn is there. যতই রাত ঘনীভূত হবে ততই জগৎটি। জি, অনেক ধন্যবাদ জনাব দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না এখন পর্যন্ত, কিন্তু প্রতিটা কথা বলার পরে আমি যেন কেমন টের পাই যে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তো অজয় দাস সেই কথাটা আমরা বিশ্বাস করতে চাই যে রাত যতই গভীর হোক, যত গভীর হবে ততই হয়তো ভোর ঘনিয়ে আসবে। সেই ভোরের অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।